ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি ছোটবেলা থেকে যেগুলো যেগুলো ভুলে গেছো আমি প্রতিটি জিনিস বলবো। যারা জানো তারা চুপ থাকবে, জিনিসগুলো তাও লিখে নেবে। তোমরা যখন মেন ক্লাস শুরু করবে 15 তারিখের পর, আমি তোমাদেরকে প্রথম ক্লাস করাবো পার্সেন্টেজ চ্যাপ্টার। এই পার্সেন্টেজ চ্যাপ্টারটা করার আগে দেখো, যে কোনো এরিথমেটিকের ক্ষেত্রে পার্সেন্টেজ আর অল ওভার ম্যাথমেটিক্সের ক্ষেত্রে নাম্বার সিস্টেম, এই দুটো চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। ইভেন তোমরা যারা নেট পরীক্ষা দেবে, ইউজিসি নেট, তোমরা যদি এরিথমেটিক থেকে কখনো কোনো প্রশ্ন পাও, সেক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজের একটা বিশেষ অঙ্ক আছে যেটাকে আমরা সাকসেসিভ চেঞ্জের অঙ্ক বলি। সাকসেসিভ চেঞ্জের অঙ্ক কিন্তু একটা দুটো দিতেই থাকে। ইভেন এবছরেরও পরীক্ষায় অনেকগুলো পরীক্ষা হয়ে গেল নেট, আমি শুনেছি যে সাকসেসিভ চেঞ্জ থেকে প্রশ্ন এসেছে। এটা একটা ব্যাপার। এখন নেট পরীক্ষা যারা বিশেষ করে দেবে তাদের ক্ষেত্রে বলি, এখানে একটা জটিল জিনিস থাকে যেটা 5 নম্বর প্রায় কভার করে, সেটার নাম হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন, যেটাকে আমরা ডিআই বলি। এখন এই ডেটা ইন্টারপ্রিটেশন ততক্ষণ তুমি করতে পারবে না যতক্ষণ তোমার অঙ্কের যে সঠিক জ্ঞান সেটা থাকবে। কারণ ডেটা ইন্টারপ্রিটেশন 4টে বিষয়ের উপর হয়, একটা টেবিল, একটা পাই, একটা বার, আর আরেকটা মনে হয় লাইন ডায়াগ্রামের উপরেও মাঝে মাঝে দেয়। তো ওই যে জায়গাগুলো ধরার জন্য তোমাকে কিন্তু অঙ্কের যে একদম বেসিক জায়গা, সেই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে। তো আমরা অবশ্যই ক্লাস স্টার্ট করব। আমার যে এই কোর্স স্ট্রাকচার, তোমাদের পরীক্ষার কভারেজ আমি বলে দিচ্ছি। ইউজিসি নেট অবশ্যই, ইউজিসি নেট যারা পড়ছো, ওয়েস্ট বেঙ্গল সেট যারা দেবে তাদের ক্ষেত্রেও এই কোশ্চেন কভার হবে। তাছাড়া যারা স্টেট পিএসসির জন্য পড়াশোনা করছো, বিশেষ করে আমরা জানি রিসেন্টলি ইন্ডিকেটিভ নোটিফিকেশান হয়েছে আমাদের রাজ্য সরকারের মোট 13টি পরীক্ষার। তার মধ্যে রয়েছে মোটর ভেহিকল অফিসার, টেক্সটাইলস অফিসার, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং মেয়েদের ক্ষেত্রে বলি, শুধুমাত্র মেয়েরা বসতে পারবে, সেটার নাম হচ্ছে আইসিডিএস সুপারভাইজার, যে পোস্টটার প্রমোশনাল জব হচ্ছে ডব্লিউবিসিএস গ্রুপ সি, অর্থাৎ সিডিপিওর পোস্টে তুমি প্রমোট হয়ে যাবে তোমার চাকরি জীবনের একদম শেষ লগ্নে। তো মেয়েদের ক্ষেত্রে সুপারভাইজারের পোস্ট খুবই গুরুত্বপূর্ণ, 2019 সালের পর হচ্ছে। এখানে ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই পরীক্ষাগুলোও কভার হবে। এছাড়াও বিভিন্ন যে স্কুল এন্ট্রান্স টেস্টগুলো হয়, যেমন ধরো আমাদের নবোদয় বা কেভি বিভিন্ন পরীক্ষা, তোমরা বিভিন্ন স্কুলে চাকরির জন্য যে পরীক্ষাগুলো দাও, সেখানে যে অঙ্ক আসে 25 থেকে 30টা, সেই অঙ্কগুলোও কিন্তু এই কোর্সের মধ্যেই চলে আসবে। তো অঙ্কের যেহেতু বিশেষ কোনো মানে আলাদা আলাদা পরীক্ষার জন্য আলাদা আলাদা সিলেবাস তা তো নয়, কিন্তু আমি দুটো পরীক্ষার নাম বলবো। একটা হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ সিজিএল, যেটা আমাদের ভারতবর্ষের সেকেন্ড টাফেস্ট এক্সাম। এই সিজিএল, তার সাথে সাথে আমাদের ব্যাংকের যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষার অঙ্ক কিন্তু আমার কাছে হবে না, সেটা অনেক অ্যাডভান্স অঙ্ক। যদি কেউ সিজিএল এর জন্য আলাদা করে পড়তে চাও, আমার সিজিএল ব্যাচ আছে, সেখানে জয়েন করতে পারো। কিন্তু এখানে শুধুমাত্র স্টেট পিএসসি আর ইউজিসি নেট ওয়েবসাইট, মানে আমাদের যে ডাব্লিউবি সেট, এটার উপরে আমরা পুরো কোর্সটা কমপ্লিট করব। আমাদের এইগুলো টপিক রয়েছে। এবার রিজনিংয়ে কি এতগুলো টপিক করতে হবে? একদম নয়। যারা নেট পরীক্ষা দেবে তাদের জন্য এত টপিক করার কোনো দরকার নেই। নন ভার্বাল পার্টটা তোমাদেরকে পুরোটাই করতে হবে, এক্সেপ্ট কিউবস অ্যান্ড ডাইস। কিউবস অ্যান্ড ডাইসেস থেকে প্রশ্ন প্রায় দেয় না বললেই চলে। তবে মনে রাখবে, এই যে নিচের পার্টটা, এইগুলো কিন্তু প্রতিটি চ্যাপ্টার তোমাকে ধরে ধরে করতে হবে, কারণ কখন কোন চ্যাপ্টার থেকে তোমাকে প্রশ্ন দিয়ে দেবে নেট কোনো ঠিক থাকে না। এগুলোর উপরে বেশ করেই আরেকটি 5 নম্বর, যেটা একটু আগে বললাম, ডেটা ইন্টারপ্রিটেশন, এগুলোর উপরেই আমি চ্যাপ্টার কভারেজ বলে দিচ্ছি। ডেটা ইন্টারপ্রিটেশনের আমি যতটুকু লক্ষ্য করেছি, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, অ্যাভারেজ, এবং তোমার যেটা লাগবে সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস খুব একটা কভার করে না। এই রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ আর অ্যাভারেজ, এই 3টে চ্যাপ্টার যদি ভালো করে শিখে যাও, তাহলে ডিআই আটকাবে না। ঠিক আছে? এই আমাদের পুরো কোর্স স্ট্রাকচার। আমি আগের দিন যেগুলো বলেছি, যারা চাকরির জন্য পড়াশোনা করছো, স্টেট পিএসসি বা অন্যান্য পরীক্ষা, দেখো এখানে প্রতিটি পরীক্ষার নাম লেখা আছে। আরআরবি, এনটিপিসি, তার সাথে সাথে ক্যাম্পাস রিক্রুটমেন্ট টেস্ট, তাদের জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর আর.এস. আগরওয়াল। যারা কলকাতায় থাকো কলেজ স্ট্রিটে পেয়ে যাবে, যারা বাইরে থাকো তাদেরকে বলবো অনলাইনে কিনে নিতে, কমে পেয়ে যাবে।
এছাড়াও কলেজ স্ট্রিটে অনেক পুরনো যে বইয়ের দোকানগুলো আছে, একদম দেখবে হেয়ার স্কুলের পাশে যে দোকানগুলো আছে যেগুলো পুরনো বই বিক্রি করে, ওখানেও এই বইটা প্রতিটি দোকানে পাবে। মানে যে দোকানে দেখবে বাংলা উপন্যাস বিক্রি হচ্ছে, ওখানেও একটা আর.এস. আগরওয়াল রাখা আছে, মানে ওদের কাছে থাকেই এটা। তো এই বইটা কিন্তু কিনে নিও সবাই। নেটের ক্ষেত্রে এই বইটা ভালো, আমার অল্প অল্প ভালো লেগেছে। তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি আজকে বোধহয় ওটা স্ক্যান করতে ভুলে গেছি, ওই বইটা পিয়ারসেনেরই, ওটা আমি তোমাদেরকে গ্রুপে পাঠিয়ে দেবো। এই বইটা তোমরা প্র্যাকটিসের জন্য কিনতে পারো নেটের ক্ষেত্রে। যারা রিজনিং ভালো করে করতে চাও, শুধুমাত্র নেট নয়, অন্যান্য যত পরীক্ষা আছে সব পরীক্ষার প্রতিটি রিজনিং প্রিভিয়াস ইয়ার থেকে পুরো এই বইয়ে তোলা আছে। আরিহান্ত পাবলিকেশনের জয় কিষাণ প্রেম কিষাণ, খুবই পপুলার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বই আমার কাছে রয়েছে। আমি এই বই থেকেই তোমাদেরকে করাবো। যদি কেউ বাড়িতে রাখতে পারো বইটা, খুব সুবিধে হয়, ঠিক আছে? তো এই বইটাও কিনে নিতে পারো, পুরোনো ভার্সন কলেজ স্ট্রিটে অ্যাভেলেবেল। এবারে আমরা দুটো জিনিস বলে দিই তার আগে, ক্লাস স্টার্ট করব তার আগে। এই যে 5টা ফাউন্ডেশন ক্লাস হবে, এই ফাউন্ডেশন ক্লাসে যতগুলো জিনিস বলবো, যা যা বলবো, একদম আমার প্রতিটি কথা খাতাতে লিখে নেবে। তুমি যখনই অঙ্ক করতে বসবে বা অঙ্ক যখন তুমি বুঝতে পারবে না, তোমার কাজ হবে এই যে 5টা ক্লাসের তোমার নোটস থাকবে তোমার কাছে, সেটাকে দেখা। কারণ এগুলোকে নিয়েই আমরা আগামী 15 তারিখের পরে যত অঙ্ক করব, এরাই বারবার ঘুরে 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 আসবে, ঠিক আছে? চলো তাহলে আমরা আজকে স্টার্ট করি। সবাই খাতা খুলেছো নিশ্চয়? শুরু করি তাহলে, ওকে? সবাই শুনতে পাচ্ছ তো? একবার শুধু আমাকে একটু জানাও। হ্যাঁ, একদম। এবার এই ছোটবেলার জিনিসটা সবাই দেখতে পাচ্ছ, মাল্টিপ্লিকেশন টেবিল, আমরা যেটাকে নামতা বলি। আগের দিন সবাই বলেছো যে আমাদের 12 ঘর 13 ঘর পর্যন্ত মুখস্থ। যাদের মুখস্থ নেই তাদেরও কোনো সমস্যা নেই, আমি আগের দিন একটা নিয়ম শিখিয়েছিলাম, সেটা একটু আগে লিখে নাও। নামতা মুখস্থ তোমাকে আর কখনো করতে হবে না। ধরো আমি যদি তোমাকে হঠাৎ করে বলি যে 17 9 কত, এবার তুমি এটা 7 9 63, হাতে থাকবে 6, 9 কে 9 আর প্লাস 6 করলে কত হলো? 15, 153 বলবে। এই যে অঙ্কটা তুমি ডিরেক্ট গুণ করলে, এইভাবে কিন্তু আমরা অঙ্ক করব না, একটু উল্টো পথে করব। উল্টো পথটা কি? কি বলেছিলাম আগের দিন যারা ছিল, একটু বলো তো, মনে আছে কিনা? কি করতে হবে বলো? কারোর মনে আছে? সৈকত? ওই মানে 9-এর পাশে শূন্য দিয়ে, মানে মানে 7 9 63 হয়, মানে হ্যাঁ 90 প্লাস এবার 63 করতে হবে। একদম। কি করবে তোমরা, এখানে যে সংখ্যাটি থাকবে 9, তার পাশে একটা শূন্য লিখে দেবে। লিখে দিলে এবার এই 7 9 63 প্লাস 63 করে দাও। দেখো 90 আর 63 কে যোগ করলে 153 হয়ে গেল। তাহলে তোমার এই যে ক্রস মাল্টিপ্লিকেশন, যেটা সব থেকে জটিল জিনিস, সেটা তোমাকে আর করতে হলো না। তাহলে দেখো, আমি যদি তোমাদেরকে এখন হঠাৎ করে বলি যে 19 4-এ কত, কি করবে? 4-এর পাশে একটা শূন্য লিখবে, 4 9 36, 36, তাহলে এটা কত হয়ে গেল? 76, ঠিক আছে? তাহলে নামতা মুখস্থ করার ঝামেলা চলে গেল, আমরা নামতা মুখস্থ করব না, ঠিক আছে? যখনই তোমার এরকম একটা বড় বা ছোট যাই গুণ আসবে, তুমি আর ওই কর্নার মাল্টিপ্লিকেশন না করে জাস্ট 4-এর পাশে বা যে সংখ্যাই থাকবে তার পাশে একটা শূন্য লিখে দিয়ে জাস্ট এই একটা লাইন গুণ করে বাকিটাকে যোগ করে দেবে, তাহলেই হয়ে যাবে। এটা তোমাদের প্রথম কাজ, ঠিক আছে? লিখে নাও। তাহলে এটা আমাদের আর করতে হচ্ছে না। কোনো জিনিস বাদ দেবে না কিন্তু, সব লেখো, জানলেও লেখো। চলো নেক্সট। এবারে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে নাম্বারস। দেখো অঙ্ক তো আমাদের এটার উপরেই দাঁড়িয়ে আছে, তাই না? তো প্রতিটি নাম্বার সম্পর্কে তোমাকে কিন্তু ধারণা রাখতে হবে, কোন নাম্বারকে কি বলে, কোন নাম্বারে কোন কোন সংখ্যাগুলো আছে, এই জিনিসটা জানতে হবে। কারণ আমি অনেক প্রশ্ন দেখেছি, তোমাদের নেটের ক্ষেত্রেই বলছি, তোমাকে হঠাৎ করে একটা প্রশ্ন দিল, সাপোজ আ ন্যাচারাল নাম্বার, দেন তুমি যদি ন্যাচারাল নাম্বার সম্পর্কেই না জানো, তাহলে কিন্তু ধরতে পারবে না যে কি বলা হচ্ছে। তো ন্যাচারাল নাম্বার কোনগুলো? আমরা 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যতগুলো সংখ্যা পৃথিবীতে দেখি, মানে
যার কোনো শেষ নেই, সেই সংখ্যাগুলোকে আমরা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলি। ঠিক আছে, এবার ন্যাচারাল নাম্বার যদি 1 থেকে শুরু হয়, নেক্সট পয়েন্টেই দেখো আরেকটি সংখ্যা আছে, সেটা হচ্ছে হোল নাম্বার। হোল নাম্বারের ক্ষেত্রে দেখো একটা নতুন সংখ্যা জয়েন করেছে, কে বলো তো? 0। তার মানে 0টি, তোমাকে যদি পরীক্ষায় কখনো জিজ্ঞেস করে যে 0 কি একটি ন্যাচারাল নাম্বার, ওখানে কিন্তু উত্তরটা হবে একদমই না, কারণ 0 হবে সবসময় হোল নাম্বার। তাহলে হোল নাম্বারের লিস্টে আমার 0টা পড়বে। এবার 0কে নিয়ে 1, 2, 3, 4, 5, 6 যত সংখ্যা আছে, সমস্ত সংখ্যাগুলো আমার হোল নাম্বারের লিস্টে পড়ে যাবে। তাহলে এখান থেকে আমি একটা কনক্লুশন ড্র করতে পারি যে অল ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার। অবশ্যই পারি, এটাই লেখো, অল ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার, বাট অল হোল নাম্বার আর নট ন্যাচারাল নাম্বার। লিখে নাও, লেখো অল ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার, বাট অল হোল নাম্বার আর নট ন্যাচারাল নাম্বার। দেখো, আমি তো সহজেই বলতে পারি যে অল ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার, কারণ দেখো আমার যে ন্যাচারাল নাম্বারগুলো আমি পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, এগুলোই দেখো হোল নাম্বারের লিস্টে আছে, আছে তো? ওই কারণে আমরা বলছি অল ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার। ঠিক আছে, কিন্তু উল্টোটা কি বলছি, বাট অল হোল নাম্বার আর নট ন্যাচারাল নাম্বার। কিন্তু তুমি কি সমগ্র হোল নাম্বারকে ন্যাচারাল নাম্বার বলতে পারবে? বলতে পারবে না, কারণ দেখো 0 ঢুকে আছে, 0কে তো আমি ন্যাচারাল নাম্বারের লিস্টে দেখছি না। সেই কারণে আমরা এই কনক্লুশনটা ড্র করলাম। এটা তোমাকে একদম ডিরেক্ট প্রশ্ন দেবে যে নিম্নলিখিত কোন স্টেটমেন্টটি কারেক্ট। একদম নেটের পেটেন্ট প্রশ্ন বলছি, নিম্নলিখিত কোন স্টেটমেন্টটি কারেক্ট নিয়ে তোমাকে 4টে স্টেটমেন্ট দেবে। অল ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার, বাট অল হোল নাম্বার আর নট ন্যাচারাল নাম্বার। তারপরের স্টেটমেন্ট দেবে যে অল হোল নাম্বার আর ন্যাচারাল নাম্বার। এভাবে তোমাকে 4টে স্টেটমেন্ট দেবে। এবার কোনটা ঠিক সেটা তোমাকে পড়ে উত্তর দিতে হবে। এই লাইনটা সবাই লিখে নিয়েছো? হ্যাঁ, একদম। এরপরে দেখো 3 নম্বরে একটা রয়েছে, যেটাকে আমরা বলছি ইন্টিজার্স। ইন্টিজার্সকে আমরা বাংলায় বলছি পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা। আচ্ছা, ইন্টিজারের মধ্যে কারা কারা আছে কেউ বলতে পারবে? ইন্টিজারের লিস্টে আমরা কাদেরকে কাদেরকে দেখতে পাচ্ছি? নেগেটিভ নাম্বারগুলো আছে একদম, এবং তার সাথে সাথে দেখো আমরা হোল নাম্বার আর ন্যাচারাল নাম্বারকেও দেখতে পাচ্ছি, পাচ্ছি তো? অর্থাৎ -1, -2, -3, এইভাবে মাইনাসে যতদূর চলে গেল ইনফিনিটি পর্যন্ত, মাঝে একটা 0, তারপরে 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে, সমস্ত সংখ্যাকে আমরা ইন্টিজার্স বলছি বা পূর্ণ সংখ্যা বলছি। তাহলে আমি এখান থেকে একটা কনক্লুশন ড্র করতে পারি যে অল হোল নাম্বারস আর ইন্টিজার। পারি, কারণ দেখো হোল নাম্বারটা তো ইন্টিজারের মধ্যে ঢুকে আছে। তাহলে অল হোল নাম্বারস আর ইন্টিজার, বাট অল ইন্টিজার আর নট হোল নাম্বার। দেখো -1, -2, -3 এরা কি কখনো হোল নাম্বার? একদম না। হোল নাম্বারটা কোনখান থেকে? 0 থেকে 1, 2, 3। তাহলে অল হোল নাম্বারস আর ইন্টিজার, বাট অল ইন্টিজার আর নট হোল নাম্বার। এটা লিখে নাও। হয়েছে লেখা? হ্যাঁ, একদম। এবার আমরা ন্যাচারাল নাম্বার পেয়ে গেলাম, হোল নাম্বার পেয়ে গেলাম, ইন্টিজার্স পেয়ে গেলাম। আমরা ভেরিয়েবলসটা একটু পরে জানছি, এটা আমরা এখন পড়বো না। আমরা ডিরেক্ট চলে আসবো র্যাশনাল নাম্বারে। র্যাশনাল নাম্বার কাদের বলা হয়? একদম সুন্দর করে লেখো, যেটা বলছি লেখো, যাদের p/q আকারে প্রকাশ করা যায়। লেখো, যাদের p/q আকারে প্রকাশ করা যায়। আমি p আর q এগুলো সব বলছি। যাদের p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p আর q
এরা ইন্টিজার, যেখানে পি অ্যান্ড কিউ আর ইন্টিজার। দাদা পি কিউ কে ক্যাপিটালে লিখতে হবে এরকম কোনো ব্যাপার আছে? না না না, পি কিউ এক্স ওয়াই যা লিখবে লেখো, এখানে পি কিউ আচ্ছা আচ্ছা জাস্ট আচ্ছা। আমরা ভেরিয়েবল হিসেবে লিখছি। এখন এই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় মানে কি? মানে যে সমস্ত সংখ্যাকে আমরা ভগ্নাংশে লিখতে পারি, মানে ফ্র্যাকশনে লিখতে পারি। তার মানে এবার খুব ভালো করে বোঝো যে জিনিসগুলো বলছি, এই জায়গাটা ছাড়ো, এই জায়গাটাই বোঝার জায়গা। আমরা যত ধীরে ধীরে এগোবো তত কিন্তু অ্যাডভান্স লেভেল মানে বাড়তে থাকবে, ঠিক আছে? আমি ওইভাবে ব্যাপারটাকে সাজিয়েছি যে প্রতিটি ব্যাপার তোমাদের ছোটবেলা থেকে যা যা আমরা স্কুলে পড়েছি, আমাদের মাস্টারমশাই পড়িয়েছেন, আমরা ভুলে গেছি, যে জায়গাগুলো ভুলে যাওয়ার ফলে আজকে আমাদের অঙ্ক জটিল লাগে, সেই জায়গাগুলোই আমি তোমাদেরকে এখন বলছি। খুব ভালোভাবে কিন্তু বুঝবে, ঠিক আছে? এবং এমনভাবে বুঝবে যেন তুমি অপরকে বোঝাতে পারো, তোমার ছোট ভাই বোন বাড়িতে যারা আছে তাদেরকেও যেন এগুলো সহজভাবে বলতে পারো। দেখো, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় মানে, আমি যদি তোমাকে বলি যে 2/3 এটা কি নাম্বার, তোমাকে যদি আমি এখন জিজ্ঞেস করি, এটা একটা রেশনাল নাম্বার, তাই তো? 3/4 এটা কি নাম্বার? একটা রেশনাল নাম্বার। আচ্ছা, 17/2 কি নাম্বার? রেশনাল নাম্বার। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবে যে 1, 2, 3 এরা রেশনাল নাম্বার নাকি ইররেশনাল নাম্বার? রেশনাল নাম্বার বলতে পারি, কেন বলতে পারি? বিকজ 1/1 লেখা যায়, 2/1 লেখা যায়, 3/1 লেখা যায়। থ্যাংক ইউ। মনে রাখবে, কোনো একটি সংখ্যা যখন সিঙ্গেল ডিজিটে দাঁড়িয়ে আছে তার মানে ও সব সময় নিচে 1কে রেখে দেবে। যে কোনো সংখ্যার নিচে কিন্তু ফ্র্যাকশানে 1 থাকে, এটা মাথায় রাখবে। মানে 1 মানে কিন্তু 1/1, 2 মানে কিন্তু 2/1, 17 মানে কিন্তু 17/1, 18 মানে কিন্তু 18/1। তার মানে আমরা যদি, আচ্ছা তোমাদেরকে যদি আমি এখন বলি -1 এটা রেশনাল নাম্বার না ইররেশনাল নাম্বার? রেশনাল হবে। একদম, তার কারণ দেখো -1 ডিভাইডেড বাই 1, পৃথিবীতে যাই থাকুক না কেন, যদি সেটা সিঙ্গেল ডিজিট হয় যাই হোক, সেটা সবসময় ভগ্নাংশেই থাকে, ফ্র্যাকশনেই থাকে, অর্থাৎ নিচে একটা 1 থাকে। তাহলে পি বাই কিউ আকার মানে কি? ওই একজনের ডিনোমিনেটর থাকবে, একজনের নিউমারেটর থাকবে, অর্থাৎ হর লব, যেটাকে আমরা লব হর বলি বাংলাতে। আমি এগুলো তোমাদেরকে সব একটা একটা করে বলবো যখন ফ্র্যাকশন পড়াবো। পি বাই কিউ মানে হচ্ছে ওটাকে আমরা ফ্র্যাকশন আকারে লিখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে 2, 1 এরা প্রত্যেকেই হচ্ছে রেশনাল নাম্বার। আচ্ছা, এখান থেকে আমি যদি একটা কনক্লুশন ড্র করি, কনক্লুশনটা কারেক্ট না ইনকারেক্ট আমাকে একটু বলো। এটা আশা করি সবাই লিখে নিয়েছো। আমি যদি তোমাদের বলি যে অল ইন্টিজার আর রেশনাল নাম্বার বাট অল রেশনাল নাম্বার আর নট ইন্টিজার, এটা কি ঠিক হবে? হ্যাঁ, একদম ঠিক হবে, কারণ দেখো অল ইন্টিজার আর রেশনাল নাম্বার, দেখো ইন্টিজারের লিস্টে যারা আছে -3, -2, -1, 0, 1, 2, 3 এদের প্রত্যেকের নিচে কিন্তু 1 রয়েছে, তাহলে প্রত্যেকেই আমার রেশনাল নাম্বার। কিন্তু সমস্ত রেশনাল নাম্বার কি ইন্টিজার? মানে রেশনাল নাম্বার তো 2/3, রেশনাল নাম্বার তো 3/4, এরা কি কখনো ইন্টিজারের লিস্টে আছে? একদম নেই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি? অল ইন্টিজার আর রেশনাল নাম্বার বাট অল রেশনাল নাম্বার আর নট ইন্টিজার। ক্লিয়ার? হ্যাঁ। একদম, প্রত্যেকে কিন্তু বুঝবে, না বুঝতে পারলে আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে, এগুলো না বোঝার কিচ্ছু নেই, আমরা সবাই জানি, একবার শুধু আমি ঝালাই করে দিচ্ছি। তাহলে রেশনাল নাম্বার যদি চলে যায়, এরপরে আমাদের আসছে ইররেশনাল নাম্বার। ইররেশনাল নাম্বার কোনগুলো? যাদেরকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। এটা লিখে নাও, যাদের আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, অর্থাৎ যাদেরকে আমরা ফ্র্যাকশানে লিখতে পারবো না। যেমন উদাহরণ কি হচ্ছে ইররেশনাল নাম্বারে, ধর √2, √2কে দেখো আমি ফ্র্যাকশানে লিখতে পারবো না। √3 এটাকেও আমি ফ্র্যাকশানে লিখতে পারবো না, তাই না? কারণ এটার নিচে কোনোভাবে 1 আসবে না, ও √2 মানে √2, ঠিক আছে? √2 একটা নির্দিষ্ট ভ্যালু আছে, ও ওটা দেবে। তার মানে √2, √3, √5 এগুলোকে আমরা ইররেশনাল নাম্বার বলবো,
যেগুলোকে আমরা কি করতে পারবো না, পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। এবার আমাকে তোমরা বলো, আমি দুটো সংখ্যা দিচ্ছি, এই সংখ্যাগুলো র্যাশনাল না ইররেশনাল? সুচেতা বাদ দিয়ে বাকি সবাই বলবে। ওর যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, ওর কাছে এগুলো একদম মানে সহজ জিনিস। যারা ভুলে গেছো তারা একটু ব্যাপারটা বলবে। √9, √4 এরা র্যাশনাল না ইররেশনাল? বাকিরা বলো। সুচেতা বলবে না? রাশনাল। রেশনাল। একদম। কেন র্যাশনাল বলো? কারণ নিচে তো √9 = 3 হয় আর √4 = 2 হবে। একদম। তাহলে দেখো এরা সঙ্গে সঙ্গে আমার ইন্টিজারে কনভার্ট হয়ে গেল। মানে এদের নিচে 1 আছে, তার মানে এটাকে আমি ফ্র্যাকশনে লিখতে পাচ্ছি। তার মানে যে রুটের একটা পূর্ণ ভ্যালু রয়েছে বা ইন্টিজার রয়েছে বা পূর্ণ সংখ্যায় যাকে আমরা কনভার্ট করতে পারছি, সেটা কিন্তু কখনোই ইররেশনাল নাম্বার নয়। সেই সমস্ত সংখ্যা ইররেশনাল নাম্বার যাকে আমি যদি, যার প্রপার ভ্যালু পেতে গেলে যার ভ্যালুটা আমার পয়েন্টে চলে আসবে, ডেসিমেলে চলে আসবে, √2, √3 এগুলো আমার প্রত্যেকেই কিন্তু কি হবে, ইররেশনাল নাম্বার। এবার এই উত্তরটা যদি কেউ দিতে পারো, তাকে আমি 1 প্যাকেট বিরিয়ানি খাওয়াবো। ছোটবেলা আমরা একটা জিনিস পড়েছিলাম না, পাই। পাই র্যাশনাল হ্যাঁ। ইররেশনাল? কেউ পড়ে নিয়েছো কিনা আমি জানি না। পাই রেশনাল নাম্বার, মানে 22/7 একটা মান আসতো তো পাইয়ের। ওকে, কেউ ডিবেটের সাথে লড়াই করবে? লড়াই করতে পারলেই কিন্তু বিরিয়ানি। পায়ের অ্যাকচুয়াল কোনো মান বেরোয় না, মানে 22 এতটা কমপ্লিট নয়, ওটা চলতেই থাকবে, পয়েন্টের পরে ডেসিমেলের পরে ওটা চলতেই থাকবে। থ্যাংক ইউ। কে বলছে এটা? কার মানে কার গলা? কি নাম? ঋতিকা। ঋতিকা। একদম ঋতিকা। 1 প্লেট ঋতিকা। হ্যাঁ, 1 প্লেট বিরিয়ানি ডিউ থাকলো তোমার, ঠিক আছে। পাইকে আমরা যতই 22-এর 7 দিয়ে প্রকাশ করি না কেন অঙ্কের সুবিধার্থে, এটা কিন্তু একটা ফ্র্যাকশনে আমরা পাইয়ের ভ্যালু ওই 3 পয়েন্ট সামথিং এরকম একটা কিছু একটা পাই। তো তোমাকে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে পাই কি একটি র্যাশনাল নাম্বার, একদম উত্তর হবে ভুল। পাই একটি ইররেশনাল নাম্বার। ওকে, কারণ পাইকে আমরা 22-এর 7 অর্থাৎ ভগ্নাংশের আকারে লিখি ঠিক, কিন্তু পাইয়ের এটা অ্যাকচুয়াল ভ্যালু নয়। 3 7 21, এটাকে যদি তুমি কনভার্ট করো ওই 3.14 এরকম কিছু একটা আসবে। তাহলে পাই একটা ইররেশনাল নাম্বার। ওকে, সবার কাছে ক্লিয়ার এই অবধি? এটা হচ্ছে আমাদের নাম্বারের ইউনিভার্স। এই যে গোটা ইউনিভার্সটা তুমি পেলে, এই গোটা ইউনিভার্সকে আমরা আরেকটি নাম্বারের নাম দিয়ে ডাকি, তাকে আমরা বলি রিয়েল নাম্বার। ওকে, এই যত নাম্বার পড়লে অর্থাৎ ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, র্যাশনাল নাম্বার, ইররেশনাল নাম্বার, ইন্টিজার, দে আর অল রিয়েল নাম্বার। ওকে, এটা হচ্ছে গোটা নাম্বারের ইউনিভার্স। এবার আমি এটাকে একদম আরো সহজ করে ব্যাপারটা বলছি। এই ছবিটা একটু মাথায় রাখবে। ছবিটা যদি মাথায় রাখতে পারো তাহলে তুমি কোনোদিন এটা ভুলবে না। ভালো করে দেখো। আচ্ছা, ধরো আমি একটা সার্কেল আঁকলাম, এই বড় একটা সার্কেল। এই সার্কেলটার নাম যদি আমি দিলাম রিয়েল নাম্বার, তাহলে এই সার্কেলের মধ্যেই বাকি সমস্ত নাম্বারগুলো চলে আসবে, তাই না? আচ্ছা, রিয়েল নাম্বারের আমরা কতগুলো শ্রেণী পেলাম? রিয়েল নাম্বারকে অ্যাকচুয়ালি আমরা কতগুলো ভাগে ভাগ করলাম? দুটো পার্ট পেলাম। দেখো, একটা পার্টকে আমরা বললাম র্যাশনাল, এই পার্টটাকে আমরা কি বললাম? র্যাশনাল। এই পার্টটাকে আমরা বললাম ইররেশনাল। ইররেশনাল মানে কোনগুলো? √2, √3 যেগুলো পয়েন্টে আসছে, এগুলো হচ্ছে ইররেশনাল। এই বক্সটাকে নিয়ে আমরা ভাববই না, এটা চলে গেল। আমাদের এই যে গোটা অঙ্কের জার্নি, আমরা যে সিলেবাসটা কমপ্লিট করব, টোটালটাই এরা অবশ্যই রয়েছে, কিন্তু আমাদের সব থেকে বেশি যাদেরকে আমাদের ব্যবহার করতে হবে, এই র্যাশনাল নাম্বারের লিস্টকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা প্রথমে কাকে পেলাম ছোট্ট করে? প্রথমে কোন নাম্বার সম্পর্কে জেনেছিলাম বলো?
একদম প্রথমে কোন নাম্বারের কথা বলছি? ন্যাচারাল নাম্বার। একদম, তাহলে এটা হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার, এই ছোট্ট পুচকি একটা গোল। আচ্ছা, ন্যাচারাল নাম্বার কাদের লিস্টে ঢুকে আছে গো? ন্যাচারাল নাম্বার কার লিস্টে ঢুকে আছে? হোল নাম্বার। একদম, তাহলে এই হলুদের এটা হচ্ছে হোল নাম্বার। তাহলে দেখো হোল নাম্বারের ভেতরে ন্যাচারাল নাম্বার ঢুকে পড়লো। আচ্ছা, হোল নাম্বার কার লিস্টে ঢুকে আছে? ইন্টিজার। একদম, এবার ইন্টিজারটা কার লিস্টে ঢুকে আছে? অলরেডি দেখো রেশনালের লিস্টে ঢুকে আছে। রেশনাল নাম্বার। একদম, তাহলে এটা হচ্ছে এই যে আমি বড় আকারের এই গোল বৃত্তটা আঁকলাম, যদিও বৃত্ত না, এইটা যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে তুমি কোনো নাম্বার ভুলবে না। দেখো ন্যাচারাল নাম্বার একটা ছোট্ট স্পেস, মানে এটা হচ্ছে আমাদের শান্তিনিকেতন। শান্তিনিকেতন কার আন্ডারে? বোলপুর। বোলপুর কার আন্ডারে? বীরভূম। বীরভূম কার আন্ডারে? ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল কার আন্ডারে? ভারতবর্ষ। ঠিক আছে, ছোট্ট ছোট্ট স্পেস। প্রথমে স্টার্ট করছি ন্যাচারাল নাম্বার দিয়ে, ও 1 2 3, তারপর হোল নাম্বার, শুধু শূন্য ঢুকে পড়লো বলে ও একটা আলাদা বৃত্ত হয়ে গেল। তারপরের লিস্টে আমরা শূন্যকে নিলাম, 1 2 3কে নিলাম, তার সাথে সাথে আমরা মাইনাসকে নিলাম, আর একটা বৃত্ত পেয়ে গেলাম। এদেরকে আমরা একটা টোটাল এন্টিটিতে পাচ্ছি, সেটার নাম হচ্ছে রেশনাল নাম্বার, যেটা আমাদের রাজ্য। আর রেশনাল নাম্বার বাদ দিয়ে, আমাদের রাজ্য বাদ দিয়ে বাকি যে কটা রাজ্য রয়েছে তারা প্রত্যেকেই ইররেশনাল নাম্বারের লিস্টে চলে গেল। সবার কাছে নাম্বারের ইউনিভার্স ক্লিয়ার? একটু জানাবে। হ্যাঁ ক্লিয়ার দাদা। আচ্ছা, এবার এবার যে আমি যে আমাদের দেশের নাম বললাম ভারতবর্ষ, এই ভারতবর্ষটাকে আমরা কি নাম্বার বলে ডাকছি গো? ভারতবর্ষটাকে কি নাম্বার বলে? রিয়েল নাম্বার। হ্যাঁ, রিয়েল নাম্বারটা। রিয়েল নাম্বার। হ্যাঁ, রিয়েল নাম্বারটা হচ্ছে দেশ। সেই দেশের মধ্যে দুটো রাজ্য আছে, একটা ইররেশনাল, একটা রেশনাল। রাজ্যগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট জেলা আছে। ইররেশনালটা বাদ, কারণ ওকে নিয়ে আমার কাজ নেই। রেশনালকে নিয়ে আমার কাজ, তার মধ্যে এই 4টে এন্টিটি। চলো, এটার একটা স্ক্রিনশট তুলে নাও, আর তোমরা যদি সুন্দর করে এঁকে নিয়েছো তাহলে এঁকে নাও। আমরা ভেরিয়েবলস সম্পর্কে একটু পরে বলছি। হ্যাঁ, আমরা আগে নাম্বারের যতগুলো নাম্বার আছে আমরা নাম্বারগুলো আগে করে নিই, ঠিক আছে? এই সবাই বুঝতে পারছো তো? বাকিরা, আমার অনেকের সাথে এখানে কথা হয়নি, আমি অনেককে সেভাবে চিনিও না। আস্তে আস্তে আশা করি পরিচয় হয়ে যাবে। যাদেরকে চিনি, সৈকত, তারপর বৈশালী, শাবানা, তোরা বুঝতে পারছিস সবাই? শাবানা? হ্যাঁ, বুঝতে পারছি। একদম, চলো। এই দেখো এখানে সুন্দর করে সব দেওয়াই আছে, এটাও তোমরা নিতে পারো। দেখো ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার, রেশনাল নাম্বার, তার পাশে ইররেশনাল নাম্বার ও আলাদা একটা এন্টিটি। ঠিক আছে? আমি যার কাছে অঙ্ক শিখেছি উনি খুব বাজেভাবে বলতেন, যদি এটা খুব বাজে কথা হয়ে যাবে আমি আর বলছি না। আচ্ছা, আমাদের দেশের কাছাকাছি ইররেশনাল কি আছে একটু কেউ বলতে পারবে? থাকে, অনেক ঝামেলা হয়ে যাবে। পাকিস্তান। আরে পাকিস্তান। এই তো গন্ডগোল হয়ে গেল। এই মানে এবার আমাকে যারা এবার ধরো একটু আন্তর্জাতিকতাবাদে যারা বিশ্বাস করো ইন্টারন্যাশনালিজমে, তারা তো আমার সাথে এবার ঝগড়া করবে। তো আমাদের স্যার এইভাবে বোঝাতেন যে দেখ, মনে রাখার জন্য যদি আমাকে মানে বাজে কিছু দিয়েও, বাজে ট্রিক্স দিয়েও মনে রাখতে হয় তাহলে মনে রাখবে, ঠিক আছে? যেমন ধরো তোমাদেরকে আমি একটা জিনিস শিখিয়ে দিই। তোমরা এটা জানো যে ট্রপিক অফ ক্যান্সার আমাদের দেশের যে জায়গাগুলোর উপর দিয়ে গেছে, সেই জায়গাগুলোকে আমরা কি শর্ট ট্রিক্স দিয়ে মনে রাখি, কেউ বলতে পারবে? কর্কট ক্রান্তি রেখা, মনে রাখবে, এটা শিখে নাও। কি লিখলাম? গরম চিজ বদতমিজ, তাই না? তো জি দিয়ে গুজরাট, আর দিয়ে রাজস্থান, এম দিয়ে মহারাষ্ট্র, সিএইচ দিয়ে ছত্তিশগড়, জেড দিয়ে ঝাড়খণ্ড, বি দিয়ে বিহার, তারপরে এখানে খুব সম্ভবত ওয়েস্ট বেঙ্গল থাকবে। বদতমিজের এখানে আমি একটু বানানটা ভুল লিখলাম। তারপরে মিজোরাম, এটা দিয়ে আমাদের টোটাল ট্রপিক অফ ক্যান্সার গেছে।
তো তোমরা এইভাবে না দেখো, কম্পিটিটিভ ডোমেনে তুমি যদি রাজ্যের নাম এখন মুখস্থ করতে যাও তাহলে তোমার টাইম ওখানেই চলে যাবে। তো চেষ্টা করবে নিজেরাই শর্ট ট্রিক্স বানানোর এবং শর্ট ট্রিক্স বানিয়ে ব্যাপারগুলোকে মনে রাখতে। ঠিক আছে? আচ্ছা, নেটের ফার্স্ট পেপারে যারা হায়ার এডুকেশন এবং ইন্ডিয়ান পলিটিটা আমার কাছে পড়বে বলে জানিয়েছো, কনস্টিটিউশনের পার্টটুকু, সেটুকু আমি পড়িয়ে দেবো। তো আমার সঙ্গে বাকিরা ওই ব্যাপারে কথা বলে নিও, আমি তোমাদেরকে ওটা একটা আলাদা ডেটে পড়াবো। মানে ভারতীয় সংবিধান, তার সাথে সাথে ভারতবর্ষে যে আমাদের শিক্ষার অগ্রগতি ঘটছে সেই জায়গাটা আমি পড়িয়ে দেবো। ঠিক আছে? তবে মেনলি কিন্তু অঙ্কটাই পড়াবো, তবে ওই পার্টটা যেহেতু আমাকে অনেকে বলেছো তাই আমি ওই পার্টটা পড়িয়ে দেবো। ঠিক আছে? চলো, প্রাইম নাম্বারে আমরা পরে আসছি, কম্পোজিট, প্রাইম, এগুলো পরে আসছি। হ্যাঁ, এটা তো প্রত্যেকেই জানো, নতুন করে বলার কিছু নেই। ইভেন নাম্বার আর অড নাম্বার, যেটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি সেগুলোকে আমরা ইভেন নাম্বার বলছি। আর অড নাম্বার কোনগুলোকে বলছি? যাদেরকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না। এগুলো তোমরা জানো, এগুলো আমি আর নতুন করে বলছি না। ঠিক আছে? মানে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, বেসিক অ্যারিথমেটিক অপারেশন, এটা পরে বলছি। প্রাইম নাম্বার, হ্যাঁ। আচ্ছা, প্রাইম নাম্বার কাকে বলে তাহলে? প্রাইম নাম্বারের বাংলাটা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? মনে রাখবে, মৌলিক সংখ্যা সেই সমস্ত সংখ্যাকে আমরা বলছি যার এক আর ওই সংখ্যাটি ছাড়া আর কোনো উৎপাদক নেই। উৎপাদক তাহলে কি? উৎপাদককে আমরা ইংরেজিতে কি বলি? ফ্যাক্টরস। আচ্ছা, উৎপাদক কাকে বলে কেউ একটু বলতে পারবে? কোনগুলোকে উৎপাদক বলে? যেটা দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করা যায়। একদম, এই যে ফ্যাক্টরস অফ 10। দেখো, 10-এর উৎপাদক 1 2 5 10, 20-র উৎপাদক 1 2 4 5 10 20। অর্থাৎ ওই সংখ্যাটিকে আমি যে সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি সেই সংখ্যাগুলোকে আমরা কি বলছি? ওই সংখ্যাটির উৎপাদক বা ফ্যাক্টরস। ঠিক আছে? তো প্রাইম নাম্বারের ক্ষেত্রে একটা ঘটনা ঘটে। প্রাইম নাম্বার যে সংখ্যাগুলো রয়েছে এখানে দেখো, যেমন ধরো 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 47, এগুলোকে একটা বিশেষ ব্যাপার রয়েছে। দেখো, এদের যে ফ্যাক্টরগুলো, যেমন 2কে তুমি 2কে কি কি সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে বলো? 1 দিয়ে পারবে, আর দেখো ওইটাকে দিয়েই পারবে। 3 1 দিয়ে পারবে, 3 দিয়েই পারবে। 7কে কি পারবে? 1 দিয়ে পারবে, 7 দিয়েই পারবে। 19 1 আর 19। তার মানে প্রাইম নাম্বার আমরা সেই সমস্ত সংখ্যাকে বলবো যে সংখ্যাগুলোর উৎপাদক 1 আর ওই সংখ্যাটি, বাকি আর অন্য কোনো সংখ্যা দিয়ে ওকে ভাগ করা যাবে না। এটাকে আমরা প্রাইম নাম্বার বলছি। ঠিক আছে? এটা আশা করি সবাই জানো। এরপরে হচ্ছে কম্পোজিট নাম্বার। প্রাইম নাম্বারটা সবাই বুঝতে পারলে তো? আসলে এগুলো তোমরা সবাই জানো কম বেশি, না আমি আসলে যারা একদম জানো না তাদের জন্য বলে দিচ্ছি। ঠিক আছে? এবার কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার মানে হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা জিনিসটা তাহলে কি? আমরা যখন প্রাইম নাম্বারের ক্ষেত্রে কি জানলাম, যে 1 আর ওই সংখ্যাটি ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে ভাগ করা যাবে না। কিন্তু কম্পোজিট নাম্বারের ক্ষেত্রে 1 দিয়ে তো আমি ওকে ভাগ করতে পারবোই, ওই সংখ্যাটা দিয়ে ভাগ করতে পারবোই, তার সাথে সাথে আরেকটি সংখ্যা আছে যেটা দিয়ে আমরা ভাগ করতে পারবো। যেমন দেখো, 12কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি? 1 দিয়েও পারি, 12 দিয়ে পারি, 3 দিয়ে পারি, 4 দিয়ে পারি, 6 পারি, তাই না? তার মানে 1 আর ওই সংখ্যাটি ছাড়া ওর আরও অনেক উৎপাদক থাকবে বা ফ্যাক্টর থাকবে, তাকে আমরা কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা বলছি। ঠিক আছে? প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বারের মধ্যে আশা করি কারোর কোনো সমস্যা নেই, তাই তো? না, নেই। একদম। আচ্ছা, তোমরা কো প্রাইম নাম্বার কাকে বলে জানো? পরস্পর মৌলিক সংখ্যা কেউ? কো প্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে জানো কেউ? জানি না।
ওকে, আমি কোপ্রাইম নাম্বারটা একটু পরে বলছি, তার কারণ কোপ্রাইম নাম্বার বোঝানোর আগে আমাকে এইচসিএফ আর এলসিএম বলতে হবে, মানে লসাগু আর গসাগু। কোপ্রাইম নাম্বারটা আমি লসাগু গসাগু বোঝানোর পরে বলবো, এখন বলছি না, ঠিক আছে? এবার আমি বেসিক কিছু জিনিস বলবো, এগুলো একটা একটা করে লেখো। নাম্বারের কিন্তু আর একটা নাম্বার আছে, দাঁড়াও, আর একটাই নাম্বার আছে, তাহলে নাম্বার সম্পর্কে তোমাদের মোটামুটি সব ধারণা কমপ্লিট হয়ে যাবে। এই যারা এগুলো জানো তারা বোর হয়েও না, হ্যাঁ, কারণ কিছু করার নেই, যারা জানে না তাদেরকে তো বলতেই হবে। আরেকটা নাম্বার আছে, সেটাকে আমরা বলি পারফেক্ট নাম্বার। কেউ বলতে পারবে পারফেক্ট নাম্বার কাকে বলে? হোয়াট ইজ পারফেক্ট নাম্বার? ও বাবা, কেউ জানো না? লেখো, একটা জটিল বাংলা বলবো, জটিল বাংলাটা লেখো, আর ইংরেজিটা বলছি না, এটার অনেক জটিল ইংরেজি। লেখো, উৎপাদকের মধ্যে ওই নির্দিষ্ট সংখ্যা বাদে, উৎপাদকের মধ্যে ওই নির্দিষ্ট সংখ্যা বাদে বাকি সবগুলির যোগফল উক্ত সংখ্যার সমান। উৎপাদকের মধ্যে ওই নির্দিষ্ট সংখ্যা বাদে বাকি সবগুলির যোগফল উক্ত সংখ্যার সমান। যদি কেউ ইংরেজিতে লিখতে চাও লিখে নাও, ইফ দ্য সাম অফ ডিভাইজার অফ আ নাম্বার এক্সক্লুডিং দ্যাট নাম্বার ইকুয়াল টু দ্য নাম্বার, দেন দ্য নাম্বার ইজ কল্ড পারফেক্ট নাম্বার। আমার মনে হয় বাংলাটাই সব থেকে সহজ হবে। এবার জিনিসটা কি বুঝে নাও, বুঝে নিলে আর লেখাটার দরকার পড়বে না। যেমন ধরো আমি যদি তোমাদেরকে বলি 6 কি একটি পারফেক্ট নাম্বার? অবশ্যই পারফেক্ট নাম্বার। এবার আমাকে প্রত্যেকে বলো 6-এর উৎপাদক কি কি? বলো। 1 2 3 6। 1 2 3 6। আচ্ছা, 28-এর উৎপাদক কি কি বলো? 1 1 2 2 4 4 7 7 14 28। 28। এবার মজার জিনিসটা দেখো, কেন এগুলো পারফেক্ট নাম্বার? কি বললাম বাংলায়? উৎপাদকের মধ্যে ওই নির্দিষ্ট সংখ্যা বাদে, ওই নির্দিষ্ট সংখ্যা মানে যে সংখ্যাটির কথা বলছি, দেখো 6 বাদে বাকি সবগুলির যোগফল উক্ত সংখ্যার সমান। দেখো 1 2 3 কে যদি তুমি যোগ করো 6 পাবে। উৎপাদকের মধ্যে ওই নির্দিষ্ট সংখ্যা বাদে বাকি সবগুলির যোগফল ওই সংখ্যার সমান। দেখো 1 2 4 7 14 এদেরকে যদি তুমি যোগ করো তাহলে 28 পাবে। অর্থাৎ যদি কোনো একটি সংখ্যায় আমরা দেখি যে তার উৎপাদকগুলির যোগফল, ওই নির্দিষ্ট সংখ্যাটা কিন্তু বাদ দিতে হবে, মানে 6 আর 28, সবগুলির যোগফল যদি ওই সংখ্যাটি আসে আলটিমেটলি, সেই সংখ্যাটিকে আমরা পারফেক্ট নাম্বার বলবো। ঠিক আছে? লিখেছো? হ্যাঁ দাদা। একদম। এই জিনিসগুলো কিন্তু একটাও মিস করবে না, এগুলো আমাদের সব অঙ্কে লাগবে। নাম্বার সিস্টেম যখন করাবো তখন লাগবে। মেন অঙ্ক যখন করবে তখন বুঝতে পারবে যে এই ফাউন্ডেশন ক্লাসের গুরুত্বটা কতটা। এবার একটা একটা করে প্রশ্ন করবে, উত্তর দাও। 9-এর সাথে 0 গুণ করলে কি হয়? আমি জাস্ট একবার রিভিশন করাবো, ঠিক আছে? 0। একদম। আচ্ছা, 0-র সাথে 9 গুণ করলে কি হয়? 0। একদম। এই যারা জানো তারা আবার ভেবো না আমাদেরকে সবাইকে বাচ্চা পেয়েছে কিনা দাদা, হ্যাঁ, রাত্রিবেলা।
আমি আসলে একদম বাচ্চাদেরকে যেগুলো শেখাই সেগুলোও শেখাচ্ছি, তার কারণ অনেকে এই বাচ্চার জিনিসগুলোও ভুলে গেছে, ঠিক আছে? এগুলো তোমরা জানো তাও আমি বলে দিচ্ছি, কারণ আমরা কি জানো তো, অঙ্কে যে সমস্যাটা হয়, ম্যাক্সিমাম জায়গাতে তোমরা অঙ্ক করতে যাবে, দেখবে প্রথম দিনই তোমাকে পার্সেন্টেজের ক্লাস করাচ্ছে। এবার যে অঙ্কের সব কিছু ভুলে গেছে, মানে 8-9 বছর অঙ্ক করেনি, তাকে হঠাৎ করে যদি আমি সাকসেসিভ চেঞ্জের অঙ্ক করাই, দেন সে কিছুই বুঝতে পারবে না। সেই কারণে এগুলো বলে দেওয়া, এগুলো জেনে নিলে আর ওখানে কোনো অসুবিধে হবে না। আচ্ছা, এটার উত্তর বলো। 0, 8, 9, 6 কত হবে? 0 0। আচ্ছা, 0 ডিভাইডেড বাই 9? 0 0 0। এবার বলো 9 ডিভাইডেড বাই 0? এটা এরর হবে। এরার কি, নাকি অন্য আরেকটি নাম আছে? এরার বলতে পারবো? আনডিফাইন্ড ইনফিনিটি। কারণটা বলে দিচ্ছি, দেখো খুব ভালো করে লক্ষ্য করো। তুমি যদি ধরো 0 দিয়ে কাউকে ভাগ করছো, 9কে ভাগ করছো, আমি তো দেখতে পাচ্ছি যে এই ব্যাটা যার সাথেই গুণ হয়ে আছে ও তাকে 0 বানিয়ে দিচ্ছে। মানে রসগোল্লার সাথে যেই গুণ হয়ে থাকবে ও রসগোল্লাই দেবে। তার মানে আমি এখানে এমন কোনো সংখ্যা নেই যার সাথে একে গুণ করে এখানে 1 আনতে পারবো, বা 2 আনতে পারবো, বা 3 আনতে পারবো। পারবো কি? পারবো না। তার মানে এটাকে এরার তোমরা বলছো। অনেক জায়গাতে এরার শব্দটা আছে, কিন্তু আমরা যাদের কাছে অঙ্ক শিখেছি রাইস এডুকেশনে, তাদের বক্তব্য এটাকে আমরা সবসময় আনডিফাইন্ড বলবো, নট এরার, ঠিক আছে? কারণ 0 দিয়ে আমরা কোনো কিছুকেই ভাগ করতে পারবো না। সেটা ভাগ করতে গেলে আমাদেরকে সবসময় ইনফিনিটি দিয়ে দেবে। যেমন ধরো আমি যদি 6কে 3 দিয়ে গুণ করি, মানে ভাগ করি, তাহলে কত হয়? 2 হয়। তাহলে 3 ইন্টু 2 হয়েই তো 6টা এসছে কোনাকুনি। কিন্তু তুমি যদি আজকে 6 ডিভাইডেড বাই 0 করো, তুমি এর সাথে কাকে গুণ করে কি আনবে? আনতে পারবে না। ঠিক সে কারণে আমরা যখনই কোনো একটি সংখ্যা ডিভাইডেড বাই 0 করি, সেটাকে অঙ্কের পরিভাষায় কি বলি? ইনফিনিটি বা আনডিফাইন্ড। ওকে, লিখে নাও। আশা করি লিখে নিয়েছো। নেক্সট পেজ। ওকে, এবার আমাকে তোমরা বলো যে a to the power 0, 11 to the power 0, 12 to the power 0, 17 to the power 0, এগুলো প্রত্যেকের ভ্যালু বল। কোনো কিছুর পাওয়ারে 0 থাকলে তো 0 হয় দাদা ভ্যালু। না না এটাই না, মনে আছে। একদম নয়, একদম নয়, ভুল করো না। 0 খুব সমস্যা। 1 হয়। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ যে বললে। মনে রাখবে, কোনো সংখ্যার ঘাত বা পাওয়ার যদি 0 হয়, তার ফলাফল সব সময় 1 হবে, এনি টাইম, ঠিক আছে? আর ওটাকে তোমরা আনডিফাইন্ড, নট ডিফাইন্ড, ইনফিনিটি এগুলো বলবে, ঠিক আছে? কোনো একটা মানে কোনো সমস্যা নেই এরার বললে, কিন্তু ওটা বলবে, সুবিধা হবে। লিখে নিয়েছো এটা? চলো নেক্সট। এবার আমাকে তোমরা একটা একটা করে বলো। -5 + 5 - 7, এটার রেজাল্ট কত হবে? -2 ওকে, -2 বলছি। যারা জানো তারা চুপ করে থাকো, যারা জানো না তারা জেনে নাও। 17 - 9, এটা তো আমরা দেখতেই পাচ্ছি 8। -11 + 9, -2 -2, 9 - 11, -2 -2। -2। দাঁড়াও 1 মিনিট। এবার আমাকে তোমরা বলো -8 - 6, -14। কে +15, কে কি বললে? মাইনাস -14 -14, আচ্ছা। -5 - 2, -7। -7। এবার যারা জানো তারা চুপ করে যাও, যারা জানো না তারা লেখো।
কোনো সংখ্যার প্রথমে লিখে নাও, কোনো সংখ্যার প্রথমে কোনো চিহ্ন নেই মানে কোন চিহ্ন আছে? কোনো সংখ্যার প্রথমে কোনো সাইন নেই মানে কোন সাইন আছে আমরা ধরবো? মানে ধরো যদি আমি তোমাদেরকে বলি যে যোগ। একদম, তাহলে কোনো সংখ্যার প্রথমে কোনো চিহ্ন নেই মানে সেখানে সবসময় যোগ আছে। ক্লিয়ার? এবার মাথায় রাখবে, ধরো আমি যে তোমাকে বললাম +5 -7, তোমরা ন্যাচারালি কি জানো যে আমি প্লাসে মাইনাসে মাইনাস করে দেবো, তাহলে এটা আমার কত আসবে? শুধু 2 লিখবো আমি, তাই না? এইখানে তোমার -2টা আমরা কেন লিখছি এটা কেউ একটু বলতে পারবে? কেন -2 লিখলাম, কেন শুধু 2 লিখলাম না? -2টা কেন লিখলাম, বা 9 - 11 এ -2 কেন লিখলাম? এখানে -2 কেন লিখলাম? একটু ডিফাইন করবে কেউ? লিখে দাদা ভুল হতে পারে তবুও বলছি, যেহেতু মাইনাসের সংখ্যাটা বড় আছে, তো সেই জন্য হয়তো আমরা এটা লিখছি। এটা হতে পারে একটা কারণ। থ্যাংক ইউ। মনে রাখবে, যে সংখ্যাটি বড় তার আগে যে সাইন থাকবে সেই সাইনটাই উত্তরে আমি নেব। দেখো এখানে 11-র আগে আমার মাইনাস আছে তাই -2, 11-র আগে মাইনাস আছে তাই -2, মানে বড় সংখ্যার আগে যে সংখ্যাটি থাকবে সেই চিহ্নটাকে আমি কিন্তু কনসিডার করব। ক্লিয়ার? যেমন ধরো আমি তোমাদেরকে বললাম যে -5 - 2, মাইনাসে মাইনাসে প্লাস করে তো তুমি সুন্দর 5 + 2 7 বলতে পারতে, তাই না? আমি কেন -7 বলছি, কারণ দেখো 5-এর আগে মাইনাস আছে মানে বড় সংখ্যার আগে মাইনাস আছে। ঠিক আছে? লিখে নাও, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নের রেসপেক্টে আমরা ক্যালকুলেশন করব। এগুলো একদম বেসিক জায়গা, মানে অঙ্ক শেখানোর প্রথম লগ্নের জিনিস, ঠিক আছে? ভালো করে বুঝবে। সবাই লিখে নিয়েছো? এবার পিডিএফে চলো। পিডিএফে আমরা এই বেসিক এরিথমেটিক অপারেশনস, এখানে আমরা যে এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে যে যখনই আমরা যোগ করছি দুটো প্লাসকে তখন প্লাস হচ্ছে, যখন বিয়োগ করছি তখন মাইনাস হচ্ছে। এবার দেখো এই যে মাইনাস আর প্লাস যখন আমরা যোগ করছি তখন কেন আমাকে বলছে হয় মাইনাসও হতে পারে অথবা প্লাস হতে পারে। কেন বলছে? ওই সংখ্যা তোমাকে বলে দেবে যে মাইনাস হবে না প্লাস হবে। ঠিক আছে? প্রথমটা দেখো প্লাস, এই ক্ষেত্রে কিন্তু কিচ্ছু করার নেই, প্লাসই বসবে, কারণ দুটোর ক্ষেত্রে আমার প্লাস আছে। এক্ষেত্রে আমার মাইনাস বসছেই, কিন্তু দেখো এখানে মাইনাস আর প্লাস কেন নিচ্ছি, তার কারণ আমার সংখ্যা, যে সংখ্যাটি বড় হবে তার আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা আমি নেব। তাহলে আমার প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। ঠিক আছে? মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে তো তোমরা জানো প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়, এগুলো তোমরা জানো। ভাগের ক্ষেত্রেও একই নিয়ম, এটা আর বলছি না। তবে এই যোগের ক্ষেত্রে আর বিয়োগের ক্ষেত্রে মাথায় রাখবে যে আমি চিহ্নটা সেভাবেই কনসিডার করব আমার বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেটা দিয়ে। ক্লিয়ার? এবার আমি তোমাদেরকে একটা অপারেশনস দিচ্ছি, তোমরা একটু আমাকে বলো এটার উত্তর কত হবে। ঠিক আছে? 2 × -3 × 4 × -2 × -3, এটার উত্তর কত হবে বলো? আর আরেকটা দিচ্ছি -3 × -2 × -4 × -5। আচ্ছা আজকে না আমার একটু স্টাইলাস পেনটা কাজ করছে না, তাই আমাকে একটু আঙুলে কাজ করতে হচ্ছে, অ্যানোটেশন দিতে হচ্ছে। পেনটা যবে কাজ করবে আমি ভালোভাবে লিখবো। ঠিক আছে? ব্যাপারগুলো আজকে একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে লেখা। বলো প্রথম। দাদা ফার্স্ট এরটা মনে হয় -144। -144, তারপরেরটা? পরেরটা লিখতে পারিনি দাদা, একটু বলবে? 3245। 3245। -3 -2 -4 -5। আচ্ছা আচ্ছা।
120 প্লাস। 120 প্লাস। এবার একটা জিনিস বলি, অনেকের মনে হতে পারে যে দাদা এ তো সুন্দর দেখতেই পাওয়া যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তুমি আবার কি করতে দিয়েছো গুণ বাচ্চাদের মতো। এখানে একটা ব্যাপার রয়েছে, ব্যাপারটা ভালো করে লিখে নাও। ধরো এই যে সরলটা তোমাকে যখন আমি সিম্পলিফিকেশন করাবো, একটা লাইনে এতগুলো সংখ্যা থাকবে এবং এত এই মাইনাস প্লাস থাকবে যে তোমার মাথা খারাপ হয়ে যাবে। তখন একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা এটা, তুমি ন্যাচারালি সমস্ত সংখ্যাকে গুণ করে নেবে, ঠিক আছে? প্রথমে মানে সে মাইনাস থাকুক প্লাস থাকুক যাই থাকুক, তুমি জাস্ট ন্যাচারালি গুণ করবে। গুণ করে কত এলো? 2 3 4 2 3, গুণ করে এলো 144। এটা আমরা গুণ করে পেলাম 120। এবার সামনে কে বসবে, মাইনাস বসবে না প্লাস বসবে? এটা নিয়েই তোমাদের যত ঝামেলা। মনে রাখবে, লিখে নাও, বিজোড় সংখ্যায় মাইনাসের সংখ্যা থাকলে, লেখো বিজোড় সংখ্যায় মাইনাসের সংখ্যা থাকলে তার উত্তর সর্বদা মাইনাসে আসবে। বিজোড় সংখ্যায় মাইনাসে সংখ্যা থাকলে তার উত্তর সর্বদা মাইনাসেই আসবে। তার মানে কি, তুমি সংখ্যাগুলোকে গুণ করলে, গুণ করার পর খালি কতগুলো বিয়োগ আছে গুনে নেবে। 1টা 2টো 3টে। 3 কি সংখ্যা, বিজোড় না জোড়? বিজোড় সংখ্যা, তাহলে মাইনাস বসবে, আমি আর ভাববই না। এবার এটা তুমি দেখতে পাচ্ছ 3টে মাইনাস আছে, যদি ওখানে 8খানা মাইনাস থাকে বা 11খানা মাইনাস থাকে, তখন তুমি মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ওই সব করতে গেলে তোমার জীবন ওখানেই থেমে যাবে, আর অঙ্ক করতে হবে না, তাই না? তার মানে আমার যতগুলো মাইনাস থাকবে সেটা যদি বিজোড় সংখ্যায় মাইনাস হয়, তুমি তো জোড় বিজোড় এটুকু বুঝতে পারবে যে কোনটা জোড় সংখ্যা কোনটা বিজোড় সংখ্যা। মাইনাস, এখানে কি হবে তারপরের লাইনে, বিজোড় সংখ্যায় জোড় সংখ্যায় মাইনাসের সংখ্যা থাকলে উত্তর সবসময় প্লাসে আসবে। দেখো এখানে 4টে মাইনাস আছে তাই প্লাস বসেছে, এখানে 4টে আর 3টে আছে বলে তোমার হয়তো কি সব 4টে আর যেহেতু আছে তুমি তাড়াতাড়ি এটা করতে পারছো। যদি 8-9 খানা থাকে তখন তুমি ওই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস এটা করতে যাবে না, জাস্ট প্লাস মাইনাসগুলোকে যোগ করে নেবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা একদম। এবার আমি তোমাদেরকে একটা ম্যাজিক শেখাবো, ম্যাজিক শিখিয়ে আজকে ক্লাস এন্ড হবে। বাকি জিনিসগুলো আমরা পরের দিন বলবো। সার্ডস ইন্ডিসেস একদম একটু পরে বলবো, এখন এগুলো বললে মাথায় কিছুই ঢুকবে না। এখানে এই কিওয়ার্ডসগুলো কিন্তু মাথায় রাখবে যারা ইংরেজিতে অঙ্ক করবে, কারণ পরীক্ষায় কিন্তু ইংরেজিতেই অঙ্ক আসবে। যেখানে তুমি অল টুগেদার দেখবে, অ্যাড দেখবে, কম্বাইন্স দেখবে, ইন অল, হাউ মেনি, সেক্ষেত্রে সবসময় যোগ। মাইনাসের ক্ষেত্রে কোন কোন টার্মগুলো ব্যবহার হয়, গুণের ক্ষেত্রে কোন কোন টার্মগুলো ব্যবহার হয়, এগুলো জাস্ট একবার রিডিং পড়ে নেবে বারবার, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, গ্রেটার দ্যান, লেস দ্যান এগুলো তো তোমরা জানো। এখানে আমার মাল্টিপলস আছে আর ফ্যাক্টরস আছে। আচ্ছা, আমি উৎপাদক বলে দিয়েছিলাম। উৎপাদক মানে কোনগুলো বললাম, যে যে সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে আমরা কি করতে পারি, ভাগ করতে পারি, তাই না? তো আমি যদি তোমাদেরকে বলি যে আচ্ছা গুণিতক কাকে বলে বা মাল্টিপলস, কেউ বলতে পারবে হোয়াট ইজ গুণিতক? গুণ করে যেটা পাওয়া যায়, একদম। আচ্ছা গুণনীয়ক তাহলে কোনগুলো? যেগুলো দিয়ে মানে গুণ করা হয়। যেগুলো দিয়ে গুণ করা হয়। তাহলে আমরা এখান থেকে একটা কনক্লুশন, দেখো এবার গুণিতক মানে কোনগুলো। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি 6-এর গুণিতক কতগুলো আছে, 6-এর গুণিতক 1 2 3 6। না, আমাকে একটা জিনিস, 6-এর গুণিতক তো এই যে এইগুলো দেখতে পাচ্ছি আমরা, দেখো 6 12 18 24। পরিষ্কার কথা হচ্ছে, হ্যাঁ 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 যদি তোমাকে জিজ্ঞেস করে যে কোনো একটি সংখ্যার গুণিতক কতগুলো আছে, এক কথায় উত্তর হচ্ছে অসংখ্য, যার কোনো শেষ নেই। তাহলে একটি সংখ্যার গুণিতক কতগুলো হতে পারে? ইনফিনিটি পর্যন্ত হতে পারে। মানে তোমার গুণের কি কোনো শেষ আছে? তুমি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করবে, মানে কোনো একটি সংখ্যার সাথে কোনো একটি সংখ্যার গুণ করলে যেটা আসে সেটাই ওই সংখ্যার গুণিতক। আর গুণনীয়ক কি? যে যে সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে কোনটা লিমিটেড, গুণিতক লিমিটেড না গুণনীয়ক লিমিটেড? গুণনীয়কটা। একদম, এই জায়গাটা ক্লিয়ার রাখবে। এই গুণিতক আর গুণনীয়ক থেকেই আমাদের ছোটবেলার সব থেকে
মানে ভয়ানক অসুখ যেটাকে আমরা বলতাম, লঘিষ্ঠ সাধারণ কি বলে গুণিতক, আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যেটাকে আমরা গুণনীয়ক। ইংরেজিতে বলি লিস্ট কমন মাল্টিপল, আর আরেকটা কি বলি হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টরকে আমরা জিসিডিও বলি। জিসিডি মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার। আমরা পরের দিন এলসিএম আর এইচসিএফটা খুব ভালো করে পড়বো। মানে লসাগু গসাগুকে তোমরা 1 সেকেন্ডে বের করবে। মানে লসাগু গসাগু আগে আমরা ছোটবেলায় ভেবে ঘিরে ঘিরে করতাম না, ওই সব করার দরকার নেই, 1 সেকেন্ডে লসাগু গসাগু বেরিয়ে যাবে। সেই জিনিসগুলো বলবো, তবে আজকে একটা ছোট্ট ম্যাজিক শেখাবো, তারপর ক্লাস এন্ড হবে। চলো, প্রথমে আমাকে তোমরা বলো যে দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট, হ্যাঁ একটু 1 মিনিট খালি এখানে দাঁড়াও। 56 আচ্ছা, 56 এর স্কোয়ারের ভ্যালু কত কেউ বলতে পারবে এক ঝটকায়? 64 এর স্কোয়ার, আচ্ছা 9 এর স্কোয়ার কত? 81, ওকে, 12, 244, sorry, one, ভুলে গেছি। 144, 64 মানে 256 হয় দাদা, 256, 64টা। এই 64 256, এত বড় সংখ্যার কি করে 256 হয়? 16 এর ক্ষেত্রে তো 256 হবে। হ্যাঁ, ভুল। এবার যদি তোমাকে আমি বলি 22 এর কত, এবার গুলিয়ে যাবে, 23 এর কত গুলিয়ে যাবে, 24 এর কত গুলিয়ে যাবে। তো আমরা আর স্কোয়ার কিন্তু ভুলবো না, এটা ভালো করে শিখে নাও। 1 থেকে 100 পর্যন্ত সমস্ত সংখ্যার স্কোয়ার 1 মিনিটে বেরিয়ে, 1 মিনিটও লাগবে না, 5-10 সেকেন্ডে বেরিয়ে যাবে। কি করবে, স্টেপগুলো ভালো করে লক্ষ্য করো। ধরো 56 এ তোমাকে কেউ স্কোয়ার বের করতে বলেছে, কি করবে, মাঝখানে এরকম একটা দাগ কাটবে। দাগ কাটলে, আচ্ছা 56 কে যদি আলাদা আলাদা করে আমি স্প্লিট করি, তাহলে কতগুলো সংখ্যা পাবো? 5 আর 6 পাবো, তাই তো? আচ্ছা 5 এর স্কোয়ারটাকে তুমি এখানে লিখে দেবে। 5 এর স্কোয়ার কত? 25। 6 এর স্কোয়ারটাকে এখানে লিখে দেবে 36, লিখলে। এবার কি করবে, এই 5 আর 6 কে গুণ করবে। 5 6 কত? 30। 30 এর সাথে এই 2, এই স্কোয়ারটাকে তুমি 2 ধরবে, 2 কে গুণ করে দেবে, তাহলে 30 2 কত? 60। 60টাকে তুমি কি করে লিখবে, আমি তোমাদেরকে এখানে সাজানোর নিয়মটা বলে দিচ্ছি। যদি দুটো সংখ্যা হয় তাহলে এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা। যদি 3টে সংখ্যা হয় তাহলে প্রথম দুটো সংখ্যা এখানে আর লাস্ট সংখ্যাটা এখানে। আর যদি 4টে সংখ্যা হয় তাহলে 4টের নিচে 4টে, এইভাবে বসে যাবে। কিন্তু দুটো যদি সংখ্যা হয় তাহলে একটা এখানে লিখবো, একটা এখানে লিখবো। তাহলে আমাদের কত বেরোলো? 60 বেরোলো। এখানে 6 লিখবো, এখানে 0 লিখবো। এবার এদেরকে জাস্ট যোগ করব। 6 3 5 আর 6 কত? 11, হাতে থাকলো 1, 1 আর 2 কত? 3। তুমি 56 এর স্কোয়ার মারো, দেখো 3136 দেবে। ক্লিয়ার? কি করলাম সবার ক্লিয়ার হয়েছে? নাহলে আরেকবার জিজ্ঞেস করো, আমি একটা বের করতে দেবো। দাদা ওই যে 5 আর 6 দিয়ে গুণ করলে ওই জায়গাটা আরেকবার একটু বলো, যেখানে 60টা বের করলাম। হ্যাঁ, এই 5 আর 6 কে প্রথমে গুণ করো। 5 6 কত? 30। 30, হ্যাঁ। এই 30 এর সাথে তুমি এই 2 কে গুণ করে দেবে, এই স্কোয়ারটাকে 2 ভাববে, তাহলে কত? 60। আচ্ছা ক্লিয়ার দাদা, ক্লিয়ার। একদম 60 হবে। সবার কাছে ক্লিয়ার? 60টাকে বসাবে, জাস্ট যোগ করবে। এবার দেখো তোমরাই বের করতে পারবে। তোমরা তাড়াতাড়ি 44 এর বের করো তো, 44। এখন কিন্তু আমরা অঙ্কের চ্যাপ্টার করছি না, হ্যাঁ, এগুলো জাস্ট যেগুলো আমাদের খুব তাড়াতাড়ি অঙ্ক করতে হেল্প করবে সেগুলো। তোমাদেরকে আমি 2 ডিজিট মাল্টিপ্লিকেশন শেখাবো, 3 ডিজিট শেখাবো, এলসিএম এইচসিএফ শেখাবো, ভেরিয়েবল শেখাবো, আর শার্টস আর ইন্ডিসেস। এ কটা জেনে নিলে আর প্রতিটি চ্যাপ্টার তোমাদের কাছে জলের মতন সহজ হয়ে যাবে। ঠিক আছে, সব বুঝতে পারবে, কোনো চাপ নেওয়ার দরকার নেই। দাদা 1918, 1918 নয়, একটু ভুল হচ্ছে, ভালো করে করো। 2024, না,
44 বলেছি, ভালো করে। যোগ বিয়োগ ভুল করেছো, ভালো করে লক্ষ্য দেখো। 44। আচ্ছা আমি কি বললাম, দুটো দাগ দেবে। 4 আর 4, 4 স্কোয়ার কত? 16। এখানেও 16। 4 4 কত? 16। স্কোয়ার আছে, 16 সাথে কাকে গুণ করতে হবে? 2 এর। 32 বসিয়ে দাও এখানে, যোগ করো। 6 3 9 1, 1936 বেরিয়ে গেল স্কোয়ার। আচ্ছা তাড়াতাড়ি আমাকে 42 বের করে বলো। আচ্ছা 42টা না একটু অন্যরকম আছে, 42টা ছাড়ো, আমি বলে দিচ্ছি। তোমরা 64টা বের করো। 64, 42টা আমি বলে দিচ্ছি, ওটা একটু অন্যরকম আছে। 64 বের করো। বলে দে না। বলো উত্তর। 4096। 4096। একদম। কি করলে তোমরা? দাগ কাটলে। 64 মানে 6 6 36, 4 4 16, 4 6 24, 24 2 2 মানে এদের স্কোয়ার আছে 48, 48 কে এইভাবে লিখবো, 6 বসাবো, 9 বসাবো, 10 বসাবো, হাতে থাকবে 1, 4096। দেখো তোমাদেরকে আর ওই 64 ইন্টু 64 করে 2 এর ঘরের আর তোমাকে এই 2 স্টেপ মাল্টিপ্লিকেশনের থেকে এটা অনেক সহজ না? অনেক বেশি সহজ। এবার 42টা দেখো, 42 এর ক্ষেত্রে কি হচ্ছে, 16 আর 4 সিঙ্গেল ডিজিট যদি আসে, 16কে তো অ্যাজ ইট ইজ লিখবে, 4কেও ডাবল ডিজিট বানিয়ে নেবে সামনে একটা শূন্য দিয়ে, 04। তাহলে কত হবে? 42 এর ক্ষেত্রে 4 2 8, 8 2 কত? 16। তাহলে 16467 বেরিয়ে গেল। আচ্ছা লাস্ট, আজকের একদম শেষ 74, এটা বের করে বলো, তারপরে আজকের ক্লাস এন্ড হবে। 74। ফাইভ ফোর সেভেন সিক্স। একদম 5476। দারুণ ব্যাপার। 7 মানে 49, 7 7 49, 4 মানে 16, 4 7 28, 28 2 56, একদম মুখে মুখে হবে, কিচ্ছু করার দরকারই নেই। 14 1 5, 5476। কি করলাম আবার বলে দিচ্ছি, 7 7 49, 49 লিখলাম, 4 এর ক্ষেত্রে 16 লিখলাম, 4 7 28 করলাম, 28-এর সাথে কাকে যোগ করলাম? এই স্কোয়ারকে গুণ করলাম, মানে 2 ভেবে 56কে লিখলাম, এইভাবে লিখে জাস্ট যোগ করে দিলাম। এটাকে আমরা 2 ডিজিট স্কোয়ার কাউন্টিং বলি। তোমাদের 1 থেকে 100 পর্যন্ত কোনো ডিজিট বের করতে অসুবিধে হবে না এই রুলসটা ফলো করলে। চলো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। নেক্সট ক্লাসের নোটিফিকেশন আমি দিয়ে দেবো। শুভরাত্রি। দাদা বলো। হ্যাঁ দাদা বলছি